আচ্ছা, আমরা একটু মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড যে লেকচারটা এটা আজকে কভার করব। আমি একটু শর্টে বুঝাই বলি। মনে করো দুইটা বস্তু আছে মহাবিশ্বের, যে কোনো দুইটা বস্তু একটা বস্তু যদি m1 হয় আর একটা যদি m2 হয়, এদের মধ্যকার যে আকর্ষণটা এটাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে, মহাকর্ষের সূত্রটা মনে রাখবা। মহাকর্ষকে আমরা এইভাবে লিখতে পারি m1 m2 বাই d স্কয়ার, সামনে একটা g থাকে, এই gটাকে বলি আমরা মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, বড় হাতে জি আর ছোট হাতে জি, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ছোট হাতে জিটাকে বলি অভিকর্ষ ত্বরণ, বড় হাতে জিটাকে বলি মহাকর্ষীয় ধ্রুবক। এই চ্যাপ্টারটা ডিপ্লোমা বিএসসি সবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো করে পড়ো। জাস্ট এইটুকুর জন্য আমি এই লেকচারটা আলাদা রাখছি। আচ্ছা, তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আচ্ছা, মহাকর্ষণ জনিত ত্বরণ। আচ্ছা, এখানে একটু মনে রাখবা জির মান পৃথিবীর কেন্দ্রে 0 হয়। জির আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে হচ্ছে এটার আদর্শ মান ধরা হয়। জির মান বেশি কোথায়? জির মান বেশি হচ্ছে মেরু অঞ্চলে। আর জির মান কম কোথায়? জির মান কম হচ্ছে বিষুবীয় অঞ্চলে। এই দুইটা জিনিসও মনে রাখবা। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মধ্যাকর্ষণ, বা মধ্যাকর্ষণ মানেই হচ্ছে জি। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, আচ্ছা, পৃথিবী ও তার নিকটবর্তী বস্তুর মধ্যে যে টান তাকে বলা হয় অভিকর্ষ। আচ্ছা, মহাকর্ষটা তো বুঝাই দিলাম, বাট অভিকর্ষটা বুঝাইলাম না। এই যে দুইটা বস্তু আমরা ধরলাম, এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, ঠিক আছে, দুইটা বস্তুর মধ্যকার যদি একটা পৃথিবী হয়, তাহলে পৃথিবী আর যে কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ, সেটার কথা বলছে। আচ্ছা, অভিকর্ষ হলো বস্তুর উপর কেন্দ্রমুখী বল। মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন হচ্ছে নিউটন। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন? এটা হচ্ছে মধ্যাকর্ষণ বলের জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে মহাকর্ষীয় বায়ুমণ্ডল পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে কিভাবে? এটা পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়। ওই যে যেটার কথা বললাম মধ্যাকর্ষণ জনিত বল। মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায় হবে? এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। জি এর মান সর্বোচ্চ কোথায় হবে? দেখো অপশনগুলো দেখো, এখানে কিন্তু মেরু অঞ্চল নাই। ঠিক আছে, তার মানে পৃথিবীর কেন্দ্রে, একদম কেন্দ্রে যখন পড়বে তখন কিন্তু এটা হয়ে যাবে 0। বাট এখানে বলছে ভূপৃষ্ঠে, তার মানে কেন্দ্রে কিন্তু না, এটা কিন্তু ভূপৃষ্ঠে যখন পড়বে, পৃষ্ঠে যখন পড়বে, একটা বস্তু উপর থেকে পড়তে পড়তে যখন পৃষ্ঠে পড়বে, পৃষ্ঠে সে সর্বোচ্চ বেগ অর্জন করবে, সেটার কথা বলছে। আর ভূপৃষ্ঠ থেকে এত ফুট নিচে গেলে বা উঁচুতে গেলে তো কমই। আচ্ছা, এটা তো গ হবে, তার মানে ভূপৃষ্ঠে হবে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মধ্যাকর্ষণ বল কি হবে? কমে যাবে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মধ্যাকর্ষণ জি এর মান কমে যাবে, মাইনাস হয়ে যাবে, -9.8 হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরে গেলে মধ্যাকর্ষণ এটাও কমে যাবে। অর্থাৎ এইটা যদি ভূপৃষ্ঠ বা কেন্দ্র থাকে, এটার উপরে গেলেও কমে যাবে, নিচে গেলেও কমে যাবে। আচ্ছা, এরপরে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন ঘটে কোথায়? উচ্চতর ক্রিয়ার ফলে, অক্ষাংশ ক্রিয়ার ফলে, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, সবগুলোর জন্য। হ্যাঁ, একটু মনে রাখো। জি এর মান পৃথিবীর কেন্দ্রে 0। পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোনো বস্তুর ত্বরণ কত? এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য হয়? কেন্দ্রে। হ্যাঁ, আচ্ছা, পরন্ত বস্তুর কতগুলো সূত্র আছে, এটা গ্যালিলিও দেয়। এই তিনটা সূত্র একটু পড়বা, মানে বেসিক বিষয়টা আমি একটু বুঝাই দিই। গ্যালিলিও করছিল কি, একটা বড় বিল্ডিং, মানে কয়তলা বিল্ডিং, সম্ভবত খেয়াল নেই, 100 তলা বা এরকম মনে হয়। তো অনেক উঁচু একটা বিল্ডিং থেকে মানে অনেক উঁচু, মানে কত হবে, 100-150 মনে হয়, 100 তলা টলা এরকম, মানে ঠিক খেয়াল আসতেছে না। অনেক উঁচু বিল্ডিং থেকে উনি কি করছিল, একটা পালক ছুঁড়ে মারছিল এবং
ভারী পাথর ছুঁড়ে মারছিল। তো যখন আমি ওইটা করি, এই যে একই উচ্চতা থেকে একটা পালক আর একটা হাতুড়ি যখন একই সাথে ফেলছিল, তো ফেললে দেখতেছে কি হাতুড়িটা আগে পড়ে, পালকটা পরে পড়ে, স্বাভাবিক বিষয় তাই। কিন্তু উনি যেটা বলছে সেটা হচ্ছে, যদি এই যে পৃথিবীর যে এই যে বাতাসের যে বাধা, এই বাতাসের বাধাটা যদি না থাকতো, এই দুইটা জিনিস একই সাথে পড়তো, ঠিক আছে, একই সাথে পড়তো, অর্থাৎ দুইজনের বলটা একই হইতো, জি এর মানটা একই হইতো, ঠিক আছে, এটার কথা বলছে। আচ্ছা, তাহলে কেপলারের সূত্র এগুলো লাগবে না, এটা অপশনের মধ্যে পাইলে, এমসিকিউ পাইলে পড়বো। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন? গ্যালিলিও। একটি বায়ুশূন্য স্থানে একটি পালক এবং একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়ই হচ্ছে একই সাথে পড়বে, আমি এটার কথা বললাম। আচ্ছা, এরপরে একটি ধাতব মুদ্রা এবং একটি পালক বায়ুশূন্য স্থানে উপর থেকে ছেড়ে একই জিনিস দুটো একই সাথে পড়বে, বেসিকটা বোঝা গেলে দেখেন ইজিলি পারা যায়। শূন্য মাধ্যমে নিচে তিনটা বস্তুকে একসাথে ছেড়ে দিলে তিনটাই একই সাথে পড়বে। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র তিনটা, এটা একটু মনে রাখবেন, এই যে তিনটা সূত্র প্রদান করেন কেপলার। আচ্ছা, গ্রহের গতি উপবৃত্তাকার, গতিপথ উপবৃত্তাকার, এই সূত্রটি আবিষ্কার করেন কেপলার। আচ্ছা, ভর এবং ওজন, এটা এই রিলেটেড প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। ভর আর ওজন, আগে একটু বলি ভর কোনটা আর ওজন কোনটা। আচ্ছা, আপনি সাধারণত যেটা চিন্তা করেন ভর, ওজন, সেটা আসলে ওজন না, এটা হচ্ছে ভর। আপনি যে একটা দোকানে যে মাপেন যে আমার ওজন কত, ওজনটা ওটা আসলে ওজন না, ওটা হচ্ছে ভর। অর্থাৎ আপনার শরীরের মোট উপাদান, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যে উপাদান থাকে সেটাকে আমরা বলি ভর। আর কোনো বস্তু, মনে করেন আমি দাঁড়ায় আছি, তো এটা পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলে আমাকে টানে, তাই না, পৃথিবী আমার এই কেন্দ্রের দিকে যে বলে টানতেছে সেটা হচ্ছে ওজন। তাহলে ভর আর ওজন দুইটা কিন্তু আলাদা বিষয়। ভর কোনটা? ভর হচ্ছে আমার, মানে আমি যদি আমার কথা বলি, আমার শরীরের মোট উপাদান, এটা হচ্ছে ভর। আর ওজন হচ্ছে পৃথিবী আমাকে যে বলে টানতেছে, যে আকর্ষণে টানতেছে, যে আকর্ষণ বলটা, এটাকে হচ্ছে ওজন। তাহলে দুইটা জিনিস বোঝা গেল। তাহলে বস্তুর ওজন সমান সমান বস্তুর ভর, আর হচ্ছে যে বলে টানে, এটা হচ্ছে 9.8, এটা গুণ করলে ওজন পাওয়া যায়। এখন একটা বিষয় হচ্ছে, এই ভর আর ওজনের কিছু পার্থক্য আছে, পার্থক্যটা পড়তে পারলে আমাদের জন্য ইজি হয়। যেমন এই ভরটা কোথাও চেঞ্জ হয় না, অর্থাৎ শরীরের উপাদান, এটা কি আমি চাঁদে গেলে কি চেঞ্জ হবে? চাঁদে গেলেও চেঞ্জ হয় না। বাট ওজনটা চাঁদে গেলে চেঞ্জ হয়ে যায়, বা অন্যান্য গ্রহতে গেলে চেঞ্জ হয়ে যায়। ভর কিন্তু চেঞ্জেবল না, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে ভর চেঞ্জ হয় না, ওজন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমরা বলি, দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 6/1 এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, মেরু অঞ্চলে জি এর মান বেশি, তার মানে অভিকর্ষ ত্বরণের মান বেশি। নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্রে শূন্য, যত উপরে বা অভ্যন্তরে যাওয়া যায় এগুলো হচ্ছে হ্রাস পায়। এগুলো কিন্তু আমরা উপরে এমসিকিউ পড়ে আসছি, দেখেন ভিতরে দিতে আগে, মানে আমি ওইটা না বললে হয়তো ওইগুলো পারতেন না আপনারা। আচ্ছা, দেখেন এবার আসছে, বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে বলা হয় ভর। বস্তুর ভর ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে ভূপৃষ্ঠে বস্তুটির ভর কত? এটাও 50 কেজি। কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে বলা হয় ওজন। ওজনের একক হচ্ছে নিউটন। আচ্ছা, আর ভরের একক কেজি, এটা একটু মনে রাখবেন। ওজনের একক নিউটন আর ভরের একক কেজি। কারণ কি, ওজনও তো একটা বল, তাই না? আমরা বলের একক নিউটন পড়ছিলাম না, তাহলে ওজনও একটা বল, তাই তো। আচ্ছা, পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি? নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চলও থাকতে পারে, এটা লেখা, বিষুবীয় লেখা থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, জি এর মান কোথায় সর্বাধিক? মেরু অঞ্চলে। কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি? এটা হচ্ছে মেরু অঞ্চলে। বিষুবী থেকে মেরুর দিকে গেলে কি হবে? বাড়বে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কি হবে? কমবে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হচ্ছে 0। এই জিনিসগুলো আমরা কয়েকবার পড়ছি। চাঁদে বা অন্য কোথাও গেলে দেখেন বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে, তাই না? আচ্ছা, চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত? 1/6 অংশ আমরা বললাম একটু আগে। কোনো বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে বস্তুর ওজন কত? 98 নিউটন। অর্থাৎ আমি জানি কি,
এটার সাথে 9.8 গুণ করলেই হবে, তাই না? আমি একটু আগে বললাম না যে ওজনের সাথে, ওজন হচ্ছে কি ভরের সাথে 9.8 গুণ করলেই হয়ে যাবে। তাহলে কত? 98, মানে হচ্ছে আমি যদি এইভাবে হিসাব করি 98 পরে একটা দশমিক হবে, তারপর শূন্য, তাহলে 98 নিউটন। আচ্ছা, যদি কোনো স্থানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন কি হবে? 2g গুণ বৃদ্ধি পাবে। 2g মানে হচ্ছে 9.8 এর দ্বিগুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা মানে হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ, ঠিক আছে? মানে অভিকর্ষ ত্বরণ যেটাকে বলি আমি, সেটা দ্বিগুণ করা হলে বস্তুর ওজনও এটার সাথে 2 গুণ করে বৃদ্ধি পাবে। হ্যাঁ, 2g করে বৃদ্ধি পাবে। আচ্ছা, এইটা লিফটে সাধারণত ওজনহীন মনে হয়, কারণ কি? এটা একটা বিপরীত ক্রিয়া আছে, একটা বিপরীত ক্রিয়া। এখানে দেখেন ডাব্লিউ ইকুয়াল টু, আমরা এম জি হিসাব করছি, এম এর সাথে যদি আমি বলি এখানে এ হচ্ছে ত্বরণে উঠলে ব্যক্তির, এ ত্বরণে উঠলে হচ্ছে ব্যক্তি ওজন অনুভব করবে, আর যদি নেমে যায়, এ ত্বরণের নিচে নামে, তাহলে বস্তুটা ওজন অনুভব করবে না। মানে এখানে দুইটা জিনিস, লিফটেরও একটা আছে, অভিকর্ষ ত্বরণ আছে, আর মানুষেরও আছে। তো একটা প্লাস মাইনাস হয়ে যায় যখন আমি নিচের দিকে নামি। যখন আমি লিফটের যদি উপরের দিকে ওঠে তাহলে ওজন অনুভব করবে, আর যখন নামবে, নিচে নামবে, তখন হচ্ছে এটা কি ওজন অনুভব করে না। আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখবেন। মুক্তভাবে পড়ন্ত লিফট যখন নিচে নামে তখন হচ্ছে জি মাইনাস জি হয়ে যায়, অর্থাৎ জি মাইনাস জি হয়ে গেলে 0 হয়ে যায়। আচ্ছা, লিফটে কোনো অবস্থায় জন্য কোন ব্যক্তি ওজনহীন? যখন লিফট যখন জি ত্বরণের নিচে নামে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের নিচে নামে, তখন ওজনহীন মনে হয়। লিফটের নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কমে যায়, তাই তো? এক ব্যক্তি দালানের 10 তলায় একটি লিফটে দাঁড়িয়ে আছে, তার হাতে কোনো স্প্রিং নীতি ঝুলানো হলে 10 নিউটন ওজন নির্দেশ করে। অর্থাৎ লিফটের তার ছিঁড়ে লিফটটি মুক্তভাবে নিচে পড়তে থাকলে স্প্রিং নীতিতে বস্তুর ওজন কত নির্দেশ করবে? আচ্ছা, লিফটটা যদি ছিঁড়ে নিচের দিকেই পড়ে তাহলে তো অবশ্যই তার কি ওজনহীন মনে হবে, অর্থাৎ 0 মনে হবে। দেখেন, কিন্তু বেসিক প্রশ্ন, কিন্তু এত বড় দিয়ে উদয় মনে করেন পোলাপানের মাথা খাবে। এই ধরনের প্রশ্ন দেয়, আপনারা যে ভাবতেছেন যে হয়তো দিবে না, তা না, এই প্রশ্নগুলো দেয়। আচ্ছা, মহাশূন্যচারী মহাশূন্য যানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময়, আচ্ছা এটাও দেখেন, মহাকর্ষের চারিদিকে মহাশূন্যচারী যখন মহাশূন্য যানে চারিদিকে ঘোরাফেরা করবে, তখন হচ্ছে এটাও হচ্ছে জি এর মানের সমান ত্বরণে ঘোরাফেরা করে, এই জন্য এটাও ওজনহীন মনে হয়। কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীর ওজনের 0, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহে হচ্ছে ওই যেটা নভোচারী চলে, একটু আগে দেখলাম আমরা, ওটাও 0। আচ্ছা, সরল দোলকের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, টি সমানুপাতিক রুট এল, এবং এখানে জি ধ্রুবক থাকে, আবার টি সমানুপাতিক অন বাই জি রুট, মানে রুট অন বাই জি, যার সূত্রটা কয়েকবার পড়বেন। এখানে টি হচ্ছে দোলনকাল, কার্যকরী দৈর্ঘ্য এল, অভিকর্ষ ত্বরণ জি, মেইন সূত্র হচ্ছে এইটা থেকেই সাধারণত এটা বের করা যায়, 2 পাই রুট এল বাই বি। হ্যাঁ, দেখেন এইটা দিয়েই সাধারণত এটা বের করা। আচ্ছা, দোলকের দোলনকাল নির্ভর করে হচ্ছে দোলকের দৈর্ঘ্য এবং মহাকর্ষণ জড়িত ত্বরণের উপরে। সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়লে দোলনকাল বাড়বে। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে? কমবে। আচ্ছা, এই যে সেই সূত্রটা, এই সূত্রটা হচ্ছে সরল দোলকের গতির সূত্র, এটাই বলছে। দোলক গতি দ্রুত চলে শীতকালে। কোন সরল দোলক পৃথিবীর কেন্দ্রে কোন একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে অসীম? এই একটা প্রশ্ন। আচ্ছা, আমার মনে হয় টপিক্সটা ক্লিয়ার করতে পারছি। মোটামুটি বলবিদ্যার এই দুইটা টপিক ছিল, এই দুইটা টপিক্স আমরা কাভার করতে পারছি, এবং এই দুইটা টপিক্সে কিন্তু প্রশ্ন আসতে পারে। আগের টপিক্সের লাস্টের অংশ থেকে একটু কম আসতে পারে, বাট এই টপিক্স থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো টপিক্সটা ভালো মতন পড়েন। তো আমরা পরের লেকচার নিব। আমি একটু সাধারণ বিজ্ঞানটা আগে ক্লাসগুলো নিয়ে আমি শেষ করে দিতেছি। আপনারা এই ক্লাসগুলো কিন্তু রেগুলার প্রত্যেক সপ্তাহে দেখবেন, তাহলে কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত আপনি জাস্ট ক্লাসগুলো দেখবেন যে আপনার মোটামুটি সব কাভার হয়ে যাইতেছে। তো আমরা কিন্তু ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে লেকচার বাই লেকচার দিয়ে রাখছি, তো এগুলা ওইভাবে দেখেন, আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।